গুমের অভিযোগে সেনা হেফাজতে 15 কর্মকর্তা। ঢাকা ক্যান্টনমেন্টের MES ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। পুলিশ গ্রেপ্তারের পর ঠিক হবে কোথায় থাকবেন আসামিরা। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। ক্ষুধামুক্ত পৃথিবী করতে যুদ্ধবন্ধ সহ 6 প্রস্তাব। নির্বাচন বানচালে 71-এর বিতর্কিতদের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সংসদে PR ইস্যু সমাধানের আহ্বান। নভেম্বরে গণভোট চায় জামায়াত। আগে বিচার দাবি এনসিপির। ডাকসু নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা। শিক্ষার্থীদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। রাকসুতেও 2 দিন পর ভোট। ক্যাম্পাসে জমজমাট গণসংযোগ। এবং সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। সুদ হার কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা। নিরাপদ বিকল্প তৈরির তাগিদ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঢাকা সেনানিবাসের MES ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর বলেছেন, পুলিশ গ্রেপ্তারের পর আসামিদের কোথায় রাখা হবে তা ঠিক করবেন কারা কর্তৃপক্ষ। আর কারা কর্তৃপক্ষ বলছে, নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। গত 8 অক্টোবর গুমের মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে গত শনিবার 15 জন সামরিক কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানায় সেনা সদর। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি 1898-এর 541 ধারার 1 উপধারার ক্ষমতা বলে ঢাকার সেনানিবাসের বাসার রোডের MES ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তখন কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা সাব জেলে নাকি অন্য কারাগারে থাকবেন। তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। সেনানিবাসে সাময়িক কারাগার স্থাপনের বিষয়টি জানানো হয়েছে কারা অধিদপ্তরকেও। সহকারী কারা মহাপরিদর্শক বলছেন, এই কারাগারে কারা থাকবেন সে বিষয়ে কোনো তথ্য তাদের এখনো জানানো হয়নি। জিও জারি হয়েছে যে ক্যান্টনমেন্টের কোনো একটা জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করেছে। যেহেতু এটা কারাগার হিসেবে ঘোষণা হয়েছে, সেহেতু অবশ্যই আমাদের অধীনে আসবে। সেখানে একটা জেল চালু হবে, সেখানে বন্দি আটক থাকবে, আমাদের স্টাফ এমপ্লয় হবে, ডিপ্লয়েড হবে ওই জায়গায়। কোন আসামি থাকবে এগুলোও জানি না, কারা থাকবে তাও যেহেতু জানি না এখনো, ওই জন্য আমরা আসলে বিস্তারিত কিছু বলতে পারছি না। এটা আমাদের কেরানীগঞ্জের অধীনে একটা সাব জেল হিসেবে গণ্য হবে। আগামী 22 অক্টোবর গুমের এই মামলার পরোয়ানাভুক্ত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়নের পথে এগিয়ে যাবে দেশ। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ক্ষুধার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালি সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে রোমে বিশ্ব খাদ্য ফোরামের সদর দফতরে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধানকে স্বাগত জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেয়া হয় উষ্ণ সংবর্ধনা। প্রধান অতিথি হিসেবে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের স্মরণ করে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষায় দেশ গড়তে পুনর্গঠন করা হচ্ছে সব প্রতিষ্ঠান। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়নের পথে এগিয়ে যাবে দেশের জনগণ। A people's movement led by youth last year in Bangladesh. People of Bangladesh rose peacefully to reclaim their power to ensure democracy, peace and human rights for all. It is our youth, the young people, full of courage and hope, who led that movement. Their demand was simple: to give power back to the people, to create a society based on fairness, inclusion and trust. Today, those young people are engaged in the rebuilding of our institutions,
They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. দারিদ্রতার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। Let me propose a few steps. Break the hunger, conflict cycle, stop the wars, start the dialogue, ensure food access in conflict zones. Keep the promises, fulfill the SDG finance commitments, take climate action seriously, and help the most vulnerable build resilience. Create regional food banks to manage shocks and stabilize supply chains. Create and support local entrepreneurs, particularly youth entrepreneurs, with finance, infrastructure, and global partnership. End export bans. Trade rules must support food security, not undermine it. Ensure access to and development of technology and innovation, especially for the global south and to the rural youth, both boys and girls. এ সময় কাঙ্ক্ষিত বিশ্ব গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামাজিক ব্যবসায় জোর দেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ। পিয়ার দাবিতে আন্দোলনের সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন এই পদ্ধতির বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন তিনি। আলাদা কর্মসূচিতে দলটির নেতারা বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারাই পিয়ারের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। নানা হিসেব নিকেশের পথ ধরে আগামী বছর ফেব্রুয়ারির নির্বাচনী যাত্রায় রাজনৈতিক দলগুলো নির্বাচন পদ্ধতি নিয়ে যুক্তিতর্কের পাশাপাশি জনসমর্থন আদায়ের কার্যক্রম চলছে সমানতালে। সোমবার গুলশান কার্যালয়ে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আরেকবার অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রমাণ দেবে। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, পিআর পদ্ধতি চালু হবে কিনা তা আগামী সংসদ নির্ধারণ করবে। পিআর আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। এদিন প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকায় থাকা দল পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্রই সরকার ঘোষিত সময়ে নির্বাচন ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক মানুষ কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না। তাই মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চাই জামায়াত। নির্বাচন কমিশনকে এমন প্রস্তাব দিয়ে দলটির নেতারা জানান, সরকার সিদ্ধান্ত নিলে যে কোনো সময় গণভোট আয়োজনের সক্ষমতা রয়েছে ইসির। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে আম ছালা দুটোই হারানোর শঙ্কা রয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও জাতীয় নির্বাচনের সাথেই নাকি আগে, এ নিয়ে রাজনীতির মাঠে চলছে বিভক্তি। এমন সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার প্রস্তাব নিয়ে হাজির নির্বাচন কমিশনে। সোমবার জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে।
CCAMM নাসিরউদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ বৈঠকে উপস্থিত ছিলেন। 2.5 ঘন্টার বৈঠক শেষে দলটির নায়েবে আমির জানান, পিআর পদ্ধতিতে ভোট হলে অনিয়ম হবে না, যার ফলে পিআর এবং ট্রেডিশনাল 2 পদ্ধতিতেই ইসিকে চিন্তা করার আহ্বান জানানো হয়েছে। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা কমে যাবে। পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি, 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। বলেন, জাতীয় নির্বাচনের দিনে নয়, গণভোট আলাদা দিনে হতে হবে। নভেম্বরে গণভোট করার অনুরোধ জানানো হয়েছে ইসিকে বলেও জানান নায়েবে আমির। একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি, এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে, অন্যায্য হয়ে যাবে। কারণ প্রত্যেকের অ্যাটেনশন থাকবে তার দলের প্রতীক, দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে লটারির মাধ্যমে রিটার্নিং অফিসার নিয়োগের আহ্বান জানায় জামায়াত ইসলাম। লটারির মাধ্যমেই এই সমস্ত নিয়োগগুলো করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের আসামিদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। নির্বাচনে যাওয়ার আগে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী করার চেষ্টা চলছে বলেও জানান সার্জিস। জোটের ইস্যুতে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। সভায় জামালপুরের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল বক্তব্য রাখেন। আমাদের বিচার বিভাগ বলি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারাও তাদের জায়গা থেকে এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং এদের নির্দেশদাতা যারা, তাদের রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে, কার্যকরের পথে না যেয়ে তারাও নির্বাচনের কথা বলবেন না। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। জনপদের সময় আরও থাকছে। লিটারে 6 টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর 195 টাকা নির্ধারণ, কাল থেকে কার্যকর। রাতে শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচারণা, তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের নিয়ে বিভিন্ন প্যানেলের কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, আর মাত্র একদিন তারপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন, আর যার মধ্য দিয়ে 35 বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র প্রতিনিধি নেতৃত্বে যে শূন্যতা, সেটা কাটবে বলে আশা করছে। তো এই লড়াইয়ে, নির্বাচনের লড়াইয়ে, এই নির্বাচনে প্রায় 13টি প্যানেল অংশগ্রহণ করছে। আর তার মধ্য দিয়ে আজকে 2টি প্যানেলের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছেন। আমরা তাদের সাথে কথা বলবো নির্বাচনের পরিবেশ, নির্বাচনের সম্ভাবনা, শঙ্কা এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, সেটা নিয়ে। তার আগে আমি যারা আছেন নেতারা, তাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। আমার সঙ্গে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের জিএস প্রার্থী আর এম রশিদুল হক দিনার, আমার ডান পাশে যিনি আছেন, আর বাম পাশে আছেন সর্বজনীন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী সাকিব মাহমুদ রুমি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা সরাসরি, যেহেতু প্রচারণার আর বেশি সময় নেই, সে কারণে সরাসরি আলোচনা যেতে চাই। প্রথমে আমি দিনার কাছে যেতে চাই যে কেন আপনাদেরকে আসলে ভোটাররা ভোট দিবে, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, বা কোন দিকটা আসলে নির্বাচিত হলে সবার আগে প্রাধান্য দিবেন? আচ্ছা, আমরা যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা মাস্টার্সে, আমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনরা আমাদের 4-5 বছর ধরে এখানে পর্যবেক্ষণ করছি। তারা ভালো করে দেখছে আমরা শিক্ষার্থীদের পাশে থাকি কিনা, যৌক্তিক আন্দোলনগুলোতে তাদের পাশে থাকি কিনা, যৌক্তিক আন্দোলনগুলোতে অগ্রগামী হয়ে নেতৃত্ব দেয় কিনা। সেই জায়গা থেকে তারা আমাদের উপরে বিশ্বাস রাখবে বলে আমরা আশা রাখছি। এবং প্রচারণা আজকে রাতের মধ্যেই শেষ। কালকে সকাল থেকে, যেহেতু 24 ঘন্টা আগে প্রচারণা বন্ধ, সেক্ষেত্রে আজকে রাতটাই হচ্ছে আমাদের জন্য প্রচারণার একেবারে লাস্ট মুহূর্ত।
তো আমরা চেষ্টা করছি এখানে আসতেও আমার একটু লেট হলেও এটার কারণে হচ্ছে সকলের সাথে যাদের সাথে দেখা হচ্ছে তাদেরকে বলতেছি যেন হচ্ছে যেহেতু লাস্ট মুহূর্তে আপনারা মানে উৎসবমুখের পরিবেশ আপনি তো দেখতেই পাচ্ছেন সব দিক মিলে হচ্ছে যদি নির্বাচিত হই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সমস্যা আছে আমাদের পরিবহন আবাসন আমাদের স্বাস্থ্য আমাদের হচ্ছে খাদ্যে সমস্যা আমাদের এখানে নিরাপদ খাদ্যটা নাই আর হচ্ছে নিরাপত্তার বিষয়টাতে আমাদের এখানে অনেক ঘাটতি তো আস্তে আস্তে প্রায়োরিটি বেসিসে একটা করে আমরা কাজ সকল কিছু আমরা ইশতেহার উল্লেখ করছি সকল কিছুতেই আমরা কাজ করব তবে যদি আমরা প্রায়োরিটাইজ করি সেক্ষেত্রে আমরা অবশ্যই একাডেমিক ক্যালেন্ডারে 700 টাকা অন্তর্ভুক্ত করে নিব যেন প্রতি বছর হচ্ছে আমাদের এই উৎসবমুখের নির্বাচনটা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে ছাত্র নেতৃত্ব এবং ছাত্র নেতারা যেন কাজ করতে পারে আমি সাকিবের কাছেও অনেকটা একই প্রশ্ন রাখবো যে কেন আপনার প্যানেল শ্রেষ্ঠ কেন ছাত্ররা আসলে আপনাদেরকে বেছে নেবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপু এবং সময় টেলিভিশনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শ্রেষ্ঠ বা আমার প্যানেল শ্রেষ্ঠ আমি বলতে অনাগ্রহ প্রকাশ করছি আমি যদি অসাধারণ কেউ হইতাম বা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কেউ না হতাম আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে আসতাম না আমি মনে করছি আমি তাদের মতো একজন তাদের মধ্যের একজন বিদায় আমি খুব কাছ থেকে তাদের সমস্যাগুলো ক্লারিফাই করতে পারি বা সেগুলো বোঝার সক্ষমতা আমার রয়েছে বিদায় আমি তাদের মতো একজন সাধারণ এবং আমার প্যানেলটাও খুবই সাধারণ বাকিদের মতোই এখানে আমাদের সাথে সবার ভিন্নতাটা হচ্ছে সবাই সবার জায়গা থেকে কথাটা বলে না আমি হয়তো সমস্যাটা দেখার পরে কথা বলি আমারই অন্য একটা সহপাঠী অন্য একজন শিক্ষার্থী বন্ধু সে হয়তো সমস্যা দেখার পরে চুপ থাকে বা তার মতো করে সে চলে যায় এইটুকু পার্থক্য আমার এবং আমার প্যানেলের প্রত্যেকটা মানুষেরই সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনি যেটা বললেন যে আমাকে কেন ভোট দিবে এই প্রশ্নের উত্তর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বহুবার দিয়েছি বহুভাবে দিয়েছি আমি সবসময় একটা কথা বলে এসেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ৩৫ বছরের যে খরাটা কাটাচ্ছে এর মধ্য দিয়ে যে নেতৃত্ব উঠে আসবে এই নেতৃত্বকে এমন ক্যাপাবিলিটি থাকতে হবে যার মাধ্যমে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গোটা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করার মতো সক্ষমতা রাখে আমি প্রায়শই বলি যে আমি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি জিএস হচ্ছে এমন একটা পদ সাধারণ সম্পাদককে আসলে সকল পদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতে হয় বা মূল সম্পাদক হিসেবে ছাত্র সংসদের মূল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হয় সে জায়গা থেকে মাল্টিপল সেক্টরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একটা মানুষ এখানে দরকার আমি বিশ্বাস করি আমি আমার পুরো জীবনে এমন কাজ করছি ধারাবাহিকভাবে এবং আমি করব যেটার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে হবে যে আমার এরকম একজন জিএস দরকার যে কোনো পদের যে কোনো প্রার্থীর নির্বাচিত প্রতিনিধির অনুপস্থিতিতে আমি মনে করি ওইটুকু ব্যাকআপ দেওয়ার সক্ষমতা আমার রয়েছে এর চেয়ে বড় বিষয় যেটি আপনি প্রতিশ্রুতির কথা বললেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যখন ভোট চাইতে যাই ক্যাম্পেইনে আমি খুবই ক্লিয়ার করে একটা কথা সবসময় বলি আমি নির্বাচিত হলে এই ক্যাম্পাসে আপনাকে হয়তো আমি বাড়তি সুবিধা দিতে পারবো না অনেক কিছু উপহার দিতে পারবো না আপনার জীবনযাত্রার মান কতটা উন্নত করতে পারবো আমি জানি না তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এইটুকু স্পর্ধা কারো হবে না কোনোদিন সে আপনার হক কেড়ে নেবে এইটুকু আমি দিব না আপনার হক যেটা আপনার ইনসাফ আপনার ন্যায্য প্রাপ্তি যেটা ওটা আমি বুঝাই দেবো যে কোনো মূল্যে অ্যান্ড আই বিলিভ স্টুডেন্টদের এমন প্রতিনিধি দরকার যে আসলে তার হকের ব্যাপারে সচেতন আমি একটা কথা বারবার বলে আসছি এবং সবসময় বলবো আমি নির্বাচিত হলেও এটি প্রতিফলনে দেখিয়ে দেব কাজের মাধ্যমে যে আমি একজন শিক্ষার্থী প্রতিনিধি এমন যিনি বাড়তি সুবিধা দেওয়ার চেয়ে শিক্ষার্থীদের হককে তার ন্যায্যতাকে আমি প্রাধান্য দিয়ে কাজ করি এটার জন্য স্টুডেন্টরা আমাকে ভোট দেওয়া উচিত আমি মনে করি আসলে দুজন প্রার্থী যেমনটা বলছিলেন যে ছাত্রদের অধিকার কিংবা ছাত্র স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্তে গেলে সেজন্য তারা যে লড়াই করবে সেটা প্রতিশ্রুতি যেমন তারা দিচ্ছেন তেমনি তারা বলছেন যে পরাজিত হলেও কিন্তু তারা সেই অধিকার লড়াইয়ের যে আন্দোলন সেই আন্দোলনটা তারা অব্যাহত রাখবেন তো আসলে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারাও তেমনটা প্রত্যাশা করেন যে জয়ী হবেন কিংবা পরাজিত হবেন তারপরেও তারা ছাত্র অধিকার নিয়ে কিন্তু কথা বলবেন তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আলোচনার বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে দেখছেন লিটারে 6 টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম এখন 195 টাকা খোলা তেলের দাম লিটারে 8 টাকা বেড়ে দাঁড়িয়েছে 177 টাকা একই সঙ্গে বেড়েছে পাম তেলের দামও এখন প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে 163 টাকায় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করা হয়েছে কাল থেকে নতুন এই দর কার্যকর হবে
জনপদের সময় আরও থাকছে। ঘরে এখনো চাল নেই, অনেকজনে উদ্ধার করে খায়। পাশে ঘর দিয়ে ভাত আনিয়ে খাওয়াইয়ে মাদ্রাসায় মেলা করাই দিছি। 10 কেজি চুরি করলে আমরা কি খামো? নিষেধাজ্ঞার সপ্তাহ পেরোলেও এখনও সহায়তা পাননি অনেক জেলে। নামমাত্র বরাদ্দেও 9/6 অভিযোগ, নির্দেশনা দিয়েই খালাস অধিদপ্তর। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার, এজন্য আগামী বছর সুদ হার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঋণ ভার কমাতে এমন সিদ্ধান্তকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের কপালে গভীর হচ্ছে চিন্তার ভাঁজ। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে যাপিত জীবনে অনেক পরিবারের ভরসা সঞ্চয়পত্র। বাড়তি ব্যয়ের যোগান দিতে কাউকে হাত দিতে হয়েছে সঞ্চয়পত্র কিনে জমানো অর্থ ভাণ্ডারে। মানুষ এখানে একটু নির্ভরযোগ্য জায়গা মনে করে এখানে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ সুবিধা যাদের নাই তারা তো অসুবিধায় পড়বে। বাজেট ঘাটতি মিটিয়ে উন্নয়ন অর্থায়নে সরকারেরও আস্থা সঞ্চয়পত্রে। উচ্চ সুদে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি করে সরকার একদিকে যেমন সচল রাখে অর্থনৈতিক কর্মকাণ্ড, তেমনি বড় এক জনগোষ্ঠীকে দেয় আর্থিক নিরাপত্তা। তবে এই সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এরই মধ্যে নিরাপদ এই মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গেল জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে সর্বোচ্চ 11.98% আর সর্বনিম্ন করা হয়েছে 9.72%। সরকার সঞ্চয়পত্র উপর মানুষের যে আগ্রহ সেটাও যাতে শিফট করে ট্রেজারি বন্ড বিলে চলে যায় সেটার চিন্তা ভাবনা করছে। উচ্চ সুদে নেয়া সরকারের ঋণ ভার কমাতে সঞ্চয়পত্রের সুদ হার কমানোর পক্ষে বিভিন্ন ব্যাংকও। এখানে ন্যাচারালি ওই রেটগুলি কমায় আসতেই হবে, নাহলে তো সরকার পেমেন্ট করতে পারবে। নির্ভার অবসর জীবনে থাকা ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা এটার উপর ডিপেন্ড করতো তাদেরকে বলতে হবে যে আপনি অল্টারনেটিভ সোর্স দেখেন, কারণ এটা তো আপনার রেশনালও না, তাই না? এবং এটার জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডোনাররা সবাই এগুলো নিয়ে অনেক প্রস্তুত তুলতেছে। গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় 6063 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের 16 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। 12 অক্টোবর রাতে ক্যাম্পাসের 21 নম্বর ছাত্র হলের 403 নম্বর কক্ষে 54তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ উঠে সরজমের বিরুদ্ধে। খবর পেয়ে হলে কর্মরত কর্মকর্তারা ভুক্তভোগীদের উদ্ধার করেন। অভিযুক্তরা প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থী। বরিশালে নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরও সব জেলের হাতে পৌঁছায়নি সরকারি সহায়তার 25 কেজি চাল। এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে জাল নিয়ে নামছেন মাছ শিকারে। অপূর্ব রিপোর্ট। চাচাতো দুই ভাই জয়নাল, রাজ্জাক, দুজনের ঘরেই 6 জন করে সদস্য। তাদের অভিযোগ, মা ইলিশ রক্ষায় সরকার 22 দিন নদীতে নামায় নিষেধাজ্ঞা দিলেও তাদের খাদ্য সহায়তার কোনো ব্যবস্থা করা হয়নি। 25 কেজি চাল দেওয়ানোর কথা সরকারের অন্তরে আমরা পাইনি। বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা ঘেঁষা, মেঘনা ও আশপাশের নদীতে দেখা যায় শত শত ট্রলার, নৌকায় মাছ শিকার চলছে। এদের পেছনে স্থানীয় প্রভাবশালীরা যেমন জড়িত, তেমনি জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা সঠিক সময় না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। জাল পাইছি এত বছর কোনো নামের কাট নাই, পোলানো খাইতে কষ্ট হয়। যারা জাইলা তারা মনে করেন পায় না, আর যারা জাইলা না তারাই পায়। বরিশালের পাশাপাশি এমন অভিযোগ পটুয়াখালীর জেলেদেরও। 22 দিনের জন্য 25 কেজি করে চাল নাম সর্বস্ব বলছেন জেলেরা। আমাকে চাল দেওয়ার কথা 80 কেজি, হেরা দেয় 25 কেজি, এতে তো আমাকে সংসার চলে না। যারা জাল পায় হেরা নাম থাকে না, নাম থেকে যারা চা বানায়। বরিশাল বিভাগের 6 জেলায় নিবন্ধিত জেলে 4,19,000-এর কিছু বেশি। এদের মধ্যে 3,40,000 জেলেকে খাদ্য সহায়তা বাবদ 25 কেজি করে চাল দেয়া হবে। মজুদ না থাকায় নিবন্ধিত জেলেদের থেকেই 1 লাখ জেলে চাল পাচ্ছে না। আর এর বাইরে অনিবন্ধিত রয়েছে আরও লাখো জেলে। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুমের অভিযোগে সেনা হেফাজতে 15 কর্মকর্তা। ঢাকা ক্যান্টনমেন্টের MES ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। পুলিশ গ্রেফতারের পর ঠিক হবে কোথায় থাকবেন আসামিরা।
জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। ক্ষুধামুক্ত পৃথিবী করতে যুদ্ধ বন্ধ সহ 6 প্রস্তাব। এবং নির্বাচন বানচালে ৭১-এর বিতর্কিতদের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সংসদে পিআর ইস্যু সমাধানের আহ্বান। নভেম্বরে গণভোট চাই জামায়াত, আগে বিচার দাবি এনসিপির। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।